আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যিনি রয়েছেন তাকে। তার আগে আমরা আবারও কিন্তু মাই সোলমেটের এই নতুন আঙ্গিক আপনাদের কাছে তুলে ধরলাম। যেমনটি হয় প্রত্যেকটা সময় সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানের শুরুতেই যেটা খুবই প্রয়োজন রয়েছে এবং সবথেকে বড় বিষয় এই মানে চিন্তা ভাবনাটা কিন্তু মাই সোলমেটেরই ব্রেন চাইল্ড। পরবর্তীকালে অন্য জায়গায় দেখতে পারেন, কিন্তু অবশ্যই মাই সোলমেটই হচ্ছে মূল পুরোধা। এইভাবেও মানে জুটি বাঁধা যায় যেখানে আমাদের ডাইভার্স কেসেস কমতে পারে, এটাই একটা অঙ্গীকারবদ্ধতা নিয়ে এগোনো। অবশ্যই সঙ্গে কৌশিকডি কাশ্যপ, স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। দিদি বললেন যে এটা পরে হয়তো অন্য কোথাও দেখতে পারেন, পরে অন্য কোথাও মাই সোলমেট যেভাবে পঞ্চ আঙ্গিকে আপনাদের জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের মাধ্যমে অন্তত বোঝাপড়াটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা পাবেন না। এটা যদি মাই সোলমেট ম্যাট্রিমনি সাইট ভয়ঙ্কর রকমের হ্যাক না হয় তাহলে এটাকে পাওয়া মুশকিল। চিন্তা ভাবনাটাকে অনেকে নিতে পারেন, কিন্তু শুরুয়াতটা চিন্তা ভাবনাটা নিতেই পারেন না। অলরেডি প্রথিতযশা দীর্ঘদিন ধরে চলা, সারা দেশ দুনিয়ায় চলা, অলরেডি নেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছেন, সেটাও আমার কাছে খবর আছে আমার মাই সোলমেটের লোকেদের মাধ্যমে। নিতে থাকুন, কিছু ভালো সকলে নিলে সমাজের ভালো হবে, মঙ্গল হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সুতরাং দেখে দেখে কোনো কিছু করা আর জেনে করার মধ্যে ফারাক আছে। সেই জন্য আমার যতটুকুনি এখনও অবধি জেনেছি সেইটুকুনি উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেক নিয়ত। সেটাকে আরও আপগ্রেড নিশ্চয়ই আমরা করব, আপনাদের পরামর্শে যেরকম করেছি আরও করব। জ্যোতিষ সংখ্যাতত্ত্ব আঙ্গিকেও আরও করব, সর্বদাই করব, কারণ করার কোনো শেষ নেই। আরও ভালো মানে ওই দিদি বললেন যে একটা যদি আমরা আগামী প্রজন্মকে একটা ডিভোর্সবিহীন সমাজ দেওয়ার চেষ্টা তো করতে পারি, কতটা পারবো আপনি আমি জানি না, কিন্তু দেওয়ার তো একটা চেষ্টা করতে পারি। শুধু বিবাহ নয়, সুখী দাম্পত্য দেওয়ার চেষ্টা করতে পারি, তাই না? সেটার জন্যই মাই সোলমেট। এবং এই যে পঞ্চ আঙ্গিকে করা হয়েছে তার মধ্যে একটা এক্সপার্টিজ কৌশিকডি কাশ্যপের পার্সোনাল। কোনো জ্যোতিষশাস্ত্রের বই খুঁড়ে সেটাকে পাওয়া যাবে না, এটা আমার গ্যারেন্টি, একদম গ্যারেন্টি। গত 20 বছর মিডিয়ার সামনে প্রায় আমার বয়স হয়ে গেল এই বোকা বোকা 3 পায়া যন্ত্রগুলোর সামনে দাঁড়িয়ে আপনাদের ওদিকে আপনারা আছেন ভেবে কথা বলে যাচ্ছি। নেতাদের থেকেও বয়স বেশি, দিদির তো আমার থেকেও বয়স বেশি হয়ে গেছে। নেতারা ভাবেন সব ওনারাই বক্তৃতা দিতে পারেন, দিদিদের মতো উপস্থাপিকেরা অনেক বেশি বক্তৃতা দিতে পারে। যেখানে মানুষ দেখছেন না সেখানে মানুষ আছে ভেবেন বক্তৃতা দিচ্ছেন, নেতারা তো সামনাসামনি ঢপ মারেন। যাই হোক, সুতরাং দিদিরা সত্যি কথাটা পেশ করেন। আমিও মোটামুটি দিদিদের দলে আমার মতো অনেক মানুষই আছেন যারা দিদিদের দলেই চলে গেছেন। তা আমারও 20 বছর প্রায় বয়স হয়ে গেল এই তেপায়া ক্যামেরাটার সামনে আপনারা আছেন, ওটাই আপনারা ভেবে কথা বলতে বলতে। তা সেই থেকে পর্যবেক্ষণলব্ধ জ্যোতিষশাস্ত্রের জ্ঞান, আপনাদের জীবনচর্চা, আপনাদের বৈবাহিক দাম্পত্য জীবনের অ্যাকচুয়াল প্রবলেমের রুট কজটা খোঁজার চেষ্টা করেছি বারবার, এবং সেটাকে দিয়েই একটা পারমুটেশন কম্বিনেশনে এলিমেন্টারি ম্যাচিং জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে মাই সোলমেটে আছে, যেটা খুঁজে পাওয়া যাবে না। এটা আমার চ্যালেঞ্জ, এটা খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা কোনো জ্যোতিষশাস্ত্রের কোনো বইয়ে নেই, কেউ এটাকে লিপিবদ্ধ করেননি যে চ্যাটজিপিটি বা জেমিনাইকে জিজ্ঞাসা করে সব ঢুকিয়ে দেওয়া হবে সফটওয়্যারে। হবে না, ওটা কসরত করতে হয়েছে, জ্যোতিষশাস্ত্রের নিবিড় অধ্যয়ন করতে হয়েছে, আজও করে যাই, আপনাদের সঙ্গে চর্চা করতে হয়েছে, করে চেষ্টা করেছি
যে সামগ্রিক আঙ্গিকে যাতে মানুষের জীবনটা সত্যি সুখী দাম্পত্যে পরিণত হয়, শুধু বিবাহ না, একটা সুখী দাম্পত্যের অঙ্গীকার, যেখানে ডিভোর্স নামক সন্ত্রাসবাদীকে আমরা আগামী ভবিষ্যতের জন্য অন্ততপক্ষে মুছে ফেলার চেষ্টাটা করতে পারি। কতটা পারবো জানি না, আপনারা সহায়তা করলে, আপনারা সেই মতো চললে, সঙ্গে মাই সোলমেটের হাত ধরলে নিশ্চয়ই সম্পূর্ণরূপেই আশা করি আমরা পারবো। ফোনে কেউ আছেন? নেব জাস্ট 2 মিনিট। সাধারণভাবে আপনারা একটা পৌরাণিক গল্প জানেন যে যখন দেবাসুর যুদ্ধ চলছিল, আচার্য শুক্রদেব একটা মন্ত্র বলে বারবার যত অসুর মারা যাচ্ছিলেন তাদের জীবন্ত করছিলেন, তাই তো দিদি? জানা আছে তো এটা? তা সেই মন্ত্রটা আমরা শুনেছি, মানে মন্ত্রটা জানি না, কিন্তু বিষয়টা কি জানি। সেই মন্ত্রটা হচ্ছে মৃত সঞ্জীবনী মন্ত্র। তা সেই মন্ত্রটা আপনাদের বলি, কারণটা বলছি। তার মানে কোনো মরা মানুষ বেঁচে উঠবে আধুনিক যুগে এত ক্ষমতা আপনার আমার শুক্রাচার্যের মতো নেই, কিন্তু এটা মাথায় রাখবেন। কিন্তু এটা সঠিকভাবে কিলককে যদি খোলা যায়, চাবি খোলা যায়, এবং আমরা যেরকম মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি, এই মন্ত্রেরও সেরকমই প্রবণতা আছে, সেরকমই রোগ ব্যাধি জরাজীর্ণ সম মানুষকেও কিন্তু সত্যি সুস্থ করা যায় যদি গুরু কৃপায় এই মন্ত্র সঠিক কিলক উন্মোচন করে যদি জপ পাঠ এবং সাধনা করা যায়। আমি মন্ত্রটা বলছি, এটার জন্য বলছি না, কারণটায় আসছি। মৃত সঞ্জীবনী মন্ত্র ঐং ক্লিং সৌং ওং রিং রিং বং বং ঐং ঐং মৃত সঞ্জীবনী বিদ্যে মৃত মুত্থাপয়ত্থপায় ক্রিং রিং রিং বং স্বাহা সৌ ক্লিং ঐং। এটা হচ্ছে মৃত সঞ্জীবনী মন্ত্র। কেন বললাম? কাউকে বাঁচানোর জন্য বলছি না, কোনো কারণে ওইভাবে নেবেন না। এগুলো শোনেননি, কোনো দিন শোনার কথাও না। তার কারণ এগুলো বিশেষ মন্ত্র, বিশেষ কৃপাতেই পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না, আর সবার করার চেষ্টাও করা উচিত না। এটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে রাখলাম, কারণ ইউটিউবে রইল, আপনারা বারবার শুনলে লিখেও ফেলতে পারেন, কিন্তু প্রয়োগবিধিতে নিতে যাবেন না। কেন কথাটা বললাম? কারণ আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গে 2208টা বুথে শুক্রাচার্য বোধহয় বিশেষ ক্ষমতা বলে এই মৃত সঞ্জীবনী মন্ত্রটা সেই 2208টা বুথের মানুষদের ওপর প্রয়োগ করতেন, যার ফলে গত 23 বছর ধরে 2228টা বুথে পশ্চিমবঙ্গের কোনো মৃত মানুষ নাকি পাওয়া যায়নি। এটা আমি কালকে রাত্রে গড়িয়াহাট থেকে ফিরে টিভিতে, তার আগেই হোয়াটসঅ্যাপে এক বন্ধু আমাদের গ্রুপে পাঠিয়েছে, দেখছিলাম, বিষয়টাকে বুঝতে পারছিলাম না আমি ঠিক কী বলতে চাইছে। তা বাড়িতে রাত্রে এসে নানা মিডিয়ার খবরে সংবাদে বিষয়টা মোটামুটি একটু বোধগম্য হলো, আর বোধগম্য হওয়ার সঙ্গে সঙ্গেই আমার এই মৃত সঞ্জীবনী মন্ত্রটার কথা মনে হলো। এবং আমার এই 2208টা বুথ খুব জানার ইচ্ছা, কারণ শুক্রাচার্য যখন প্রভাব বিস্তার করছে, কোনো মানুষকে মারা যেতে দিচ্ছেন না, তার মানে শুক্রাচার্যের প্রভাব আছে, মানে ওই 2228টা বুথ এটাও হওয়া উচিত অন্ততপক্ষে ইকোনমিক্যালি ভোগ সুখ স্বাচ্ছন্দ্যে সারা পশ্চিমবঙ্গের বাদবাকি কয়েক হাজার বোধহয় বুথ আছে, তত হাজার বুথের মধ্যে এই 2208টা বুথের মানুষদের সব থেকে বেশি সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধিতে থাকার কথা, কারণ তারা শুক্রাচার্যের ব্লেসিংসে আছেন। শুনে ইয়ার্কি মনে হতে পারে, ইয়ার্কি মনে করবেন, তার কারণ আমার ওই 2208টা বুথে কেউ গত 23 বছরে মারা যাননি, কথাটা শুনে আমার এই মৃত সঞ্জীবনী মন্ত্রটার কথা মনে হয়েছিল। আর আপনারা মন্ত্র উপাচার টুপাচার শুনতে শুনতে মানে ব্যতিব্যস্ত জীবন, আজকে এটা করছেন, কালকে ওটা করছেন, পরশু ওটা করছেন, মানে সব করছেন, জীবন আলটিমেট ভোগ কাটা, গোল্লা গোল্লা গোল্লা। সেই জন্য এইসব মন্ত্র তো সাধারণভাবে হ্যাঁ গুগল চ্যাট জিপিটি জেমিনাইতে গেলে সবই পাওয়া যায়, পেতে পারে, কিন্তু কিলক সহ এইভাবে মন্ত্র পাবেন না, সেটাও বললাম, ক্ষমা প্রার্থী আমি আমার গুরুদেবের চরণে। কিন্তু এটা সর্বজন সাপেক্ষে বললাম, উদাহরণস্বরূপ বললাম, সেই জন্য বিধিবদ্ধ সতর্কীকরণটা আগেই লাগিয়ে দিলাম, কারণ এসব পাবেন না, শুনতে পাবেন না। আমি জামা প্যান্ট পরা জ্যোতিষী, দিতে শুরু করলে অদ্ভুত অদ্ভুত জিনিস দিতে পারি, দিতে চাই না, তার কারণ জ্যোতিষশাস্ত্র আমার কাছে এক জায়গায়, আধ্যাত্মিকতা আমার কাছে আর এক জায়গায়।
জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আধ্যাত্মিকতার পথে অবশ্যই গমন করা যায়, কিন্তু সেটা প্রকৃত আধ্যাত্মিকতা হতে হবে। সেটা লোক দেখানো কেবল প্রাপ্তির উদ্দেশ্যে কেবলমাত্র পুজো অর্চনা হতে হবে পারা যায় না কখনো, সেটাকে আধ্যাত্মিকতা বলে না। সেটা যে ধর্ম আঙ্গিকেই হোক, এটা আমার বিলিভ, আমি এটা বিলিভ করি। আমার উন্নতি যদি না হয়, আমার বাহ্যিক ক্ষেত্রে কোনো রকম উন্নতি যদি আমার হয়েও যায়, আমি সেটাকে ধরে রাখতে পারবো না। এটা হচ্ছে বেসিক। সেই জন্য সামগ্রিক উন্নতি আত্মিক ক্ষেত্রে হতে হয়, মানসিক ক্ষেত্রে হতে হয়, ইন্টারনাল আগে হতে হয়। ইন্টারনাল উন্নতি আপনার আমার যদি হয়, তাহলে বাহ্যিক ক্ষেত্রে গুরুদেবের কৃপায়, গুরু পরম্পরার কৃপায়, কিংবা দেবাদিদেব কিংবা ভগবতী মায়ের কৃপায় যা যা আপনার আমার প্রাপ্তি বাহ্যিক জীবনে হবে, সেইগুলোকে আপনি আমি খুব সুন্দর করে যত্ন করে লালন পালন করতে পারবো আমাদের ব্যক্তিগত জীবনচর্চার ক্ষেত্রে। কিন্তু আমার ভেতরটাই যদি 2208খানা বুটে কোনো মানুষ মরেনি, এদিকে এসআইআর হচ্ছে নাকি নিবিড় সংশোধন, তার মানে কি হচ্ছে? ওই ফুল বেলপাতা ফেলে অমাবস্যা, পূর্ণিমা, এই একাদশী, ওই ত্রয়োদশী, এইসবে খালি করে যাচ্ছি। কেন করছি জানি না। আমার ভালো হবে, আমি ভালো হতে চাই, এটা ভগবানকে কখনো কি বলেছি যে আমি ভালো, প্রভু আগে হতে চাই? জীবনে বলি না, কিন্তু আমার ভালো হোক, আমার। তা আমারটা কে? আমিটা কে? হু অ্যাম আই? বারবার প্রশ্ন তোলা হয়েছে। আমাদের ধর্মীয় শাস্ত্রও বলে হু অ্যাম আই, কার ভালো হবে? কঠিন ব্যাপার। ওই 2208টা বুঝতে 23 বছরে কোনো লোক না মরার মতো। শুক্রাচার্যের মৃত সঞ্জীবনী মন্ত্র বলে, হয়তো তারা জীবিত আছে, আরও জীবিত থাকুন তারা। এই কামনাই করি শুক্রাচার্যের চরণে এবং মা ভগবতীর চরণে। এর বাইরে কিছু বলার নেই। কেউ ফোনে আছেন, এবার আমরা সোজাসুজি জ্যোতিষশাস্ত্রের লাইনে ঢুকে পড়ি। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে আমি বলছেন? একটু আমি স্যারের সঙ্গে একটু কথা বলতে হ্যাঁ, চাই। একটুই কথা বলবো। কার জন্য বলবো? আমার ছেলের নাম হচ্ছে তীর্থঙ্কর বোস। তীর্থক। 19 কোথা থেকে বলছেন? আমি বলছি গড়িয়া থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 1981 8 আগস্ট। 8/8/981 সময়? সময় হ্যাঁ, সময় হচ্ছে 7:35 AM। সকাল 7:30। কোথায় জন্মস্থান? কলকাতায়? 35। কলকাতা। 35 বললেন? হ্যাঁ 35। কি বার ছিল? স্যাটারডে। শনিবার। সিংহলগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম, তাই তো? বেশ, বলুন কি জানার আছে? 1981-এ জন্ম। বেটার কোনো চাকরি হচ্ছে না, আর বিয়ে বারবার হয়েও মানে ভেঙে যাচ্ছে, কিছুতেই এগোচ্ছে এখনো বিয়ে হয়নি? না। একটা বিয়ে তো ভেঙেই গেল, এখনো চেষ্টা করে যাচ্ছে। বিয়ে ভেঙে গেল মানে ডিভোর্স হয়ে গেল? ডিভোর্স হয়নি, এনগেজমেন্ট হয়ে গেছিল। আচ্ছা, এনগেজমেন্ট হয়ে গেছিল, বিয়েটাই হলো না। হলো না। আচ্ছা, আপনার ছেলের জন্মছকে তো এরকম কোনো ভয়ঙ্কর অবস্থা বৈবাহিক দাম্পত্য জীবনে আপাতভাবে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে নাম্বার 1। আপনার ছেলে কর্ম কোথায় করছে? ঝাড়খণ্ডে। ঠিকই আছে। বাড়ির বাইরে থেকেই কিন্তু ওর চাকরিটা খুব একটা ভালো না স্যার। বাড়ির বাইরে থেকেই কাজকর্ম করার প্রবণতা এই জন্মছকে আছে। চাকরিটা ভালো না। চাকরি ভালো পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। সামনের বছর জুন মাসের 1 তারিখ থেকে একটা পজিটিভ আশা করি আমি চাকরির জায়গা হয়তো তৈরি হবে। তবু একবার দেখে নিই। হ্যাঁ, মোটামুটিভাবে এখনও কিন্তু ওর পক্ষে সময়টা বেশ ভালো, বুঝেছেন? আগামী শুক্রবার যখন অনুষ্ঠান করব, তখন বৃহস্পতিদেব বক্র অবস্থায় মিথুন রাশিতে ঢুকবে। 5 তারিখ বলবো। 6 তারিখ মঙ্গলদেব সরবেন বৃশ্চিক রাশি থেকে। সামনের শুক্রবারের অনুষ্ঠান বেশ ফ্যান্টাস্টিক। হ্যাঁ, সুতরাং সেখান থেকেও যখনই মিথুন রাশিতে আবার বৃহস্পতিদেব আগামী শুক্রবার দিন সরে যাবেন, সেখানেও কিন্তু আপনার ছেলের যথেষ্ট চাকরি বাকরি রোজগারের ক্ষেত্রে একটা ভালো প্রবণতা কিন্তু শুরু হবে। বর্তমান সময় বুধের আন্ডারে শনির দশা পিরিয়ড জানুয়ারি মাস থেকেই ওর চলছে, যেটা যথেষ্ট ভালো। ঠিক সামনের বছর জানুয়ারির 15 তারিখ অনওয়ার্ডস, সামনের বছর জানুয়ারির 15 তারিখ অনওয়ার্ডস আপনার ছেলের জন্য কর্মজীবনের ক্ষেত্রে নতুন ভালো পরিবর্তন আসার একটা কিন্তু সুযোগ আছে। সুতরাং ওকে চেষ্টা
অলরেডি ধীরে ধীরে শুরু করতে বলুন। ও আপাতত আছে ঝাড়খণ্ডে, অ্যাকচুয়ালি ওর পশ্চিমবঙ্গে থাকারই প্রবণতা, কিন্তু প্রবণতাটা ছিল নর্দার্ন সাইডে। ঝাড়খণ্ড আমার রাজ্য সাপেক্ষে পশ্চিমে, সুতরাং সেটা একটু গড়বড় হয়েছে। তবুও যদি ঝাড়খণ্ড এরিয়াতেও পায়, কারণ শনি সাব পিরিয়ডে লেগে গেছে, চলবে। পশ্চিম নয় উত্তর, আমার রাজ্য সাপেক্ষে রাজ্যের বাইরে সেইগুলোকে ট্রাই করতে বলুন। আগামী 15ই জানুয়ারি অনওয়ার্ডস বেটার জব নিশ্চয়ই পেয়ে যাবে, এবং একই সাথে আগামী শুক্রবার মানে এই 5ই ডিসেম্বর অনওয়ার্ডস আপনার ছেলের বিয়ে দেওয়ার জন্য কিন্তু ফ্যান্টাস্টিক টাইম কিন্তু অন হয়ে যাচ্ছে, যেটা অন হয়েই ছিল। একটু 2 মাসের জন্য ব্যাপারটা আটকে গিয়েছিল, কিন্তু অন হয়েই ছিল। আপনার ছেলের হরোস্কোপে এতদিন লেট করার কারণ কেবলমাত্র অর্থনৈতিক ক্ষেত্র হতে পারে, বাদবাকি কোনো ক্ষেত্রে আপনার ছেলের জন্মছকে এরকম নেই যে বিয়েটা হতে গিয়ে আটকে যাবে। আপনার ছেলের শরীরটাকে সাবধানে রাখতে বলবেন। ঝাড়খণ্ডের মোটামুটি কয়লা খনির জায়গায় ঠান্ডা গরম দুটোই খুব বেশি পড়ে, বিশেষ করে ঠান্ডার সময়, এবং এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময়টা ছেলে যেন শারীরিক ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে, না তো ওর চেস্ট লাং রিলেটেড কিছু প্রবলেম, সর্দি লেগে যাওয়ার প্রবলেম, এটাও ছোটোবেলা থেকেই আছে। একটু রেজিস্ট্যান্স পাওয়ার কম আছে আপনার ছেলের শরীরে, সেটা যেন ঠিকঠাক মতো ও নিজের শরীরটাকে মেনটেন করে। বাদবাকি বিয়ের জন্য চেষ্টা শুরু করে রাখুন, নিশ্চয়ই বিয়ে হয়ে যাবে, এবং জানুয়ারি মাসে 15 তারিখের পর বেটার জব অপরচুনিটিও ওর জন্য থাকবে। তার জন্য ওকে চেষ্টা উত্তর এবং পশ্চিম দুটো দিগন্তেই পশ্চিমবঙ্গের বাইরে চালাতে বলুন। ঠিক আছে ম্যাম? অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই একটা কথা বলবো যে শুরু করলাম আমরা যে বিষয় দিয়ে, এই যে এখানে বিয়ের প্রসঙ্গটা চলে এলো, এবং বারবার করে বিয়ে হচ্ছে না, একটা হয়ে যাওয়া প্রায় বিয়ে হলো না, এখানেও তো মূল সমস্যাটা তৈরি হয়েছে। সম্ভবত উনিও মাই সোলমেটে খোঁজ পাননি। হ্যাঁ, না খোঁজ হয়তো পেয়েছেন, ভাবছেন পাবো কি পাবো না, চেষ্টা করে অবশ্যই দেখতে পারেন। মাই সোলমেটে গেলে যেটা সুবিধা হবে, আপনার ছেলের হরোস্কোপিক প্যাটার্ন, এই যে দিদি হরোস্কোপটা ইন জেনারেল বিয়ে পারপাস খুব একটা বড় সমস্যা নেই ইন জেনারেল, তা সত্ত্বেও ছেলেটির কেন বিয়ে হচ্ছে না, এটা একটা প্রশ্ন। হচ্ছে না, এটা তো ফ্যাক্ট। এবার ব্যাপার হচ্ছে যে আমি কি কীরকম ধরনের সম্বন্ধ খুঁজছি, এটা তো পার্সোনাল, আমরা কেউ হস্তক্ষেপ করতে পারি না যে আমার এরকম মেয়েই পছন্দ বা আমার এরকম ছেলেই পছন্দ। মানে দেখতে শুনতে, পড়াশোনা, রোজগার, এটা তো থাকেই, সবার ব্যক্তিগত থাকতেই পারে, এখানে অসুবিধা কিছু নেই। কিন্তু সেটা থাকতে গিয়ে এমন কিছু থাকা যাবে না যেখানে কুমোরটুলিতে অর্ডার দিতে হবে। পাত্রী খুঁজছি, পাত্রী বা পাত্র কুমোরটুলিতে অর্ডার দিতে হবে তবে পাওয়া যাবে, সেই জায়গাটা আমাদের একটু ফ্লেক্সিবিলিটির প্রয়োজনীয়তা আছে, নাম্বার 1। আর এই ছেলেটির ওভারঅল যা হরোস্কোপ আছে, এই ছেলেটি সাধারণভাবে এমনিতে ভালো ছেলে, সফট হার্টেড ছেলে, মানে পুরুষ মানুষের যে জোশ, এনার্জি, মেজাজ গরম, যেটা সাধারণভাবে আমাদের মতো পুরুষ মানুষের একটা গুণ বলা যায় আর কি। দিদিরা বলবেন এটা আপনাদের বদগুণ, কিন্তু এটা গুণ, এটাতে বোঝা যায় আমরা পুরুষ। এই মেজাজ, চিৎকার, এটা পুরুষের অহমিকা। কেন? তার কারণ হচ্ছে পুরুষের শরীরটাই ওই ধরনের স্ট্রাকচারাল ফরমেশনে সাধারণভাবে তৈরি হয়। হরমোনাল এফেক্ট তো অবশ্যই আছে, মানে ইন্টারনাল কেমিস্ট্রি, এবং ভগবান শিবও সেই মতোই ম্যানুফ্যাকচারিং করে সাধারণভাবে মায়ের পেটে ঢোকান। সেই জন্যে আমরা পুরুষরা সাধারণভাবে মোরাললেস ম্যাক্সিমাম একটু মেজাজি হয়, একটু গোয়ার হয়, একটু জিদ্দি হয়, একটু আমরা বেশি চিৎকার করি মহিলাদের তুলনায়, এটাই তো স্বাভাবিক। মহিলারা ভাবেন এত চিৎকার করছো কেন, দিদিও বলেন, দিদির কর্তাকে আমার গিন্নিও আমাকে বলেন, সবাইকে বলেছে, সব মহিলারাই বলেন, ইন জেনারেল বলেন, কারণ এটাই নর্মাল প্রবণতা, স্ট্রাকচার। কিন্তু এই ছেলেটির ক্ষেত্রে ঠিক বিপরীত। এই ছেলেটি কথাবার্তা ভালো বলবে, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলে, টু দ্য পয়েন্ট বলারই চেষ্টা করে, কিন্তু অত চিৎকার চেঁচামেচির ব্যাপার নেই, উল্টে একটু ঘাবড়ে যাওয়া লোক। মানে এর প্রবণতাটা একটুখানি টু সাম এক্সটেন্ট সফট, একটু মহিলাদের মতো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সে একটা সহজে মেয়ে খুঁজে পাচ্ছে না বিয়ের জন্য, এটা একটু অবাক করছে আমাকে।
কেবলমাত্র এখানে কোনো চয়েস ফ্যাক্টর কাজ করতে পারে, যে তার জন্য হচ্ছে না, এরকম পাচ্ছি না বলে হচ্ছে না, অথবা অর্থনৈতিক ক্ষেত্র করতে পারে, সেটা আমি জানি না, সেটা আমার জানারও কথা না, আর সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। কিন্তু ইন জেনারেল এই ছেলেটা যখন বিবাহাদি বন্ধনে যুক্ত হবে, যেহেতু এর মধ্যে সেই পুরুষালী গর্জন কম, সুতরাং এবার একটা মহিলার সাথে এ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সাধারণভাবে মেয়েরা মানে মহিলারা সাধারণভাবে সফট কেয়ারিং এরকমই হন। এবার এও সফট কেয়ারিং। এবার দুটো সফট কেয়ারিং মানুষ যখন একটা সংসার করতে যাচ্ছে, কারুর সাথে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে তারা থাকবে না, এটা খুব ভালো। কিন্তু আধুনিক যুগে প্রত্যেকটা মুহূর্তে সরকারি বেসরকারি রাস্তাঘাট, স্কুল, কলেজ, বাজার, হাট, এই সমস্ত জায়গায় একজনের মধ্যে যদি জোশ না থাকে হাজব্যান্ড ওয়াইফের, তাহলে সেই সংসারটা টেকা খুব মুশকিল। কারণ পরিবেশ পরিস্থিতিটা আধুনিক। আগেকার যুগে এই ধরনের ছেলের সাথে যদি একই ধরনের একটা মেয়ের বিয়ে হতো, তাতে কোনো সমস্যা হতো না, কারণ পরিবারে আরও 5-6টা দাদা ভাই আছে যারা একদম ডাকাবুকো আর কি, তার মধ্যে একটা ভাই খুব ভালো মানুষ হতো না দিদি? আগে আপনার আমার পরিবারেও আছে এরকম মানুষ, একজন নিপাট, মানে যাকে আমরা বলতাম নিপাট ভদ্রলোক, একদম ফ্যান্টাস্টিক, আর বাদ বাকি ডাকাবুকো কাকা জ্যাঠা থাকতো, আপনার আমার পরিবারেও আছে। এবার সবাই ডাকাবুকো হয় না, কিন্তু তারা যেহেতু একত্রিত থাকতো, সংসারটা কিন্তু ওই ভাইটির চলে যেত। মানে তার যদি কোনো প্রবলেম হতো সাংসারিক বা বাহ্যিক ক্ষেত্রে, ভাই দাদারা ঝাঁপিয়ে পড়তো কাজটা করে দেওয়ার জন্য, কারণ তারা ডাকাবুকো তো, সেই সিংহ বিক্রম আছে তাদের মধ্যে। আধুনিক যুগে 10/10-এর সংসার, আমি তুমি, তুমি আমি, পারমুটেশন আর কম্বিনেশন। পারমুটেশন কম্বিনেশনটা যদিও যিনি গানটা লিখেছেন তিনি সব থেকে ভালো বুঝেছেন, আপনি আমি বুঝিনি পারমুটেশন কম্বিনেশনটা, তবুও তা সেই অর্থে অনলি আমি, স্ত্রী, সন্তান, বড়জোর পিতামাতা। এবার পিতামাতার বয়স তো স্বাভাবিক হবে ক্রমাগত, তা সংসার জীবনটাকে যদি স্টেডিলি দাঁড়াতে হয়, তাহলে এই ধরনের একটা সফট হার্টেড ছেলের সাথে একটু ড্যাশি পুষি স্টেবল মহিলার দরকার, যে মোটামুটিভাবে সংসারের কর্তা হবে। শুনতে অবাক লাগলেও ইহা সত্য। তাহলে ওই সংসারটা খুব ভালো চলবে। কিন্তু দুটোই যদি একদম লাউ শাক হয়ে যায়, খালি জলই বেরোচ্ছে জলই বেরোচ্ছে, তরকারিটা আর কিছুতেই নামানো যাচ্ছে না উনুন থেকে, সেরকম হবে তো দিদি? খালি শাক পাতা জল ছাড়ছে, জল বেরিয়ে যাচ্ছে, ঝোল আর মরছে না, তরকারি নামানো যাচ্ছে না, যেরকম হয় রান্নায় আপনাদের, ঠিক সংসার জীবনটা ওরকম হয়ে যাবে। সবাই এসে মারিয়ে দিয়ে ল্যাতপ্যাত করছে তো হাজব্যান্ড ওয়াইফ, যে যা খুশি করে বেরিয়ে যাবে। এবার তা বলে কি যুদ্ধ করবে মহিলা? না, কিন্তু নিজের সংসারটাকে রক্ষা করবে। সুতরাং দিস ইজ দ্য প্রবাবিলিটি, যেটা কোনো রাশি, নক্ষত্র বা লগ্ন খালি ডিফাইন করে না। দিস ইজ দ্য অবজারভেশন, যেটা আমার 20-25 বছর আপনাদের সঙ্গে কাজ করার ফল। এই টেম্পারামেন্টটাকে ধরা, ওই স্ট্রাকচারটাকে ধরা, সেখানে কার সাথে কে ফিট করবে ভালো, একদম, তাহলে সংসার জীবনটা সুখী দাম্পত্য হবে। আর উল্টোটা হলে টাই ফিস হবে। অবশ্যই আজকের হাতে সময় নিয়ে আগামীকাল শেওড়াফুলির চেম্বারে দেখা হচ্ছে একদম, তাদের সঙ্গে, আপনাদের পাক্কা। একেবারেই যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।